স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদের টিভি অনুষ্ঠানমালার সাফল্য ব্যর্থতার হিসেব নিকেশ চলছে এখন। এবার অন্তত 7 দিনের বিশেষ আয়োজন ছিল চ্যানেলে বিনোদনের বিষয়ে। বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদের টিভি অনুষ্ঠানমালার সাফল্য ব্যর্থতার হিসেব নিকেশ চলছে এখন। এবার অন্তত 7 দিনের বিশেষ আয়োজন ছিল চ্যানেলে বিনোদনের বিশাল এই প্রতিযোগিতায় কারা দর্শকপ্রিয় হলেন, কারা সমালোচকদের মন জয় করলেন, মেলানো হচ্ছে সেই খতিয়ান। এসব নিয়ে আজকের আলোচনা ঈদ দর্শন। কথা বলতে স্টুডিওতে আছেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেয়ান শামসুর রকিব, আছেন নির্মাতা ওয়াহিদ তারেক এবং সাংবাদিক ও নাট্যকার গোলাম রাব্বানী। স্বাগত আপনাদের। রাকিব ভাই, আপনার কাছেই আসতে চাই যে এই বছর আমরা জানি যে আরটিভি প্রায় সব টিভিতেই উপস্থিত ছিল, সেটা অন্য কারণ, কিন্তু সব মিলিয়ে বলা যায় যে টেলিভিশনে এইবার ঈদটা কেমন দেখলেন? অবশ্যই আরটিভিটা বিশেষ প্রাধান্যই পাবে আপনার কাছে, কিন্তু তারপরে সামগ্রিকভাবে ইমপ্রেশনটা কেমন? এবার যেটা আমার দেখে ভালো লাগছে যে আসলে এবার প্রতিটা চ্যানেল তার জায়গা থেকে চেষ্টা করেছে। আমি জানি না কি কারণ, দেখলাম যে প্রত্যেকেই সেটা নতুন চ্যানেল পাশাপাশি আগের যারা এস্টাবলিশ চ্যানেল ছিল দেখলাম সবাই তার মতো করে প্রোগ্রাম ডিজাইন থেকে শুরু করে নাটক নির্বাচন, অনুষ্ঠান নির্বাচন, সিনেমা নির্বাচন বা যাই আমরা ধরি না কেন, বাচ্চাদের অনুষ্ঠান, সব কিছু মিলে তারা একটা সব জায়গাতে চেষ্টা করেছে। সে থেকে বলবো যে এইবার আসলে, এবং আমি খোঁজ নিয়ে দেখলাম যে আসলে এইবার প্রচুর পরিমাণ নাটক নির্মাণ হয়েছে। আমি যদি গত বছর থেকে নিজেকে কম্পেয়ার করি আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে, দেখলাম যে এবার, কারণ প্রতি চ্যানেলে এবার ধরে নিচ্ছে যে তার একটা সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট, মানে যারাই ভালো করবে তাদের একটা ভালো জায়গা ছিল, এরকম তার একটা প্রতিযোগিতার মধ্যে ছিল। সে জায়গা থেকে বলবো যে এবার খুব ভালো একটা প্রতিযোগিতার মধ্যে সবাই ছিল এবং সবাই চেষ্টা করছে, এই আর কি। সেখান থেকে আরটিভি বরাবরই একটা ভিন্নতা রাখার চেষ্টা করা হয়। এবারও সেরকম আমরা চেষ্টা করেছি। যেমন আমাদের জনপ্রিয় সিকুয়াল বলা যায় যে যমজ বা প্যারা টু, আমরা প্যারা প্রথমবার ছিল, এবার প্যারা টু করছি। পাশানটা আমাদের একটা এস্টাবলিশ। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে এবার আরটিভি এবার চ্যানেলে সব চ্যানেলগুলোর মধ্যে ফার্স্ট বা ভালো হওয়ার প্রথম কারণ আমি মনে করি যে আমরা আবার একটা টাইম নির্দিষ্টকরণ করতে পেরেছিলাম। আচ্ছা, যেমন রাত 11টার দিকে আমরা দেখছি যে ইয়ং পিপলসরা খুব দেখে বা তাদেরই থাকে। আমাদের মা শ্রেণীরা হয়তো 10টা পর্যন্তই তারা এড করে। সেভাবে আমরা ওই 11টার দিকে নাটকগুলো একটু ইয়ং ক্রেজের দিকে রাখছিলাম। পাশাপাশি আমরা এবার টেলিফিল্মটাকে অনেকে দুপুর দিকে দেয়, অনেক চ্যানেল, আমরা এবার রাতে দেওয়ার চেষ্টা করছি। সেটা ওয়ার্কআউট করছে, দেখলাম যে অনেক দর্শক সেটা দেখেছে। পাশাপাশি আমরা প্রতিবার শিশুদের জন্য সময় বরাদ্দ করছি সকাল 10টার দিকে। সিসিমপুর খুব জনপ্রিয় ক্যারেক্টার হারুন টুকটুকি, এরা দেখছে। পাশাপাশি দুপুরটা আসলে অলস সময় আমরা ধরে নেই, সকালটাও একটু অলস সময়। ওই টাইমে আমরা সিনেমা নির্বাচনে রাখছি। এছাড়া 3টে ধারাবাহিক 3টে সময় দিয়েছি যাতে মানুষ তার মতো করে উপভোগ করতে পারে। তো এইগুলি ভাগ করাতে হয়েছে কি, দেখলাম যে আসলে আরটিভির দর্শক যারা ছিল বা যারা দেখতে চাইছে তারা একটা টাইম ভাগ করে দেখতে পারছে। এটা মনে করি সাফল্য আমাদের একটা বড়। রাকিব ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো যে নিশ্চয়ই সবগুলি অনুষ্ঠানই একই রকম ফিডব্যাক পাননি, কোনোটা নিয়ে খুব বেশি উচ্ছ্বাস আছে, সেগুলি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তবে আমি আবার ফিরে যখন আসবো তখনই আপনার কাছে এইগুলি নিয়ে, অনুষ্ঠান নিয়ে জানতে চাইবো। ওয়াহিদ তারেক, আপনার কাছে একটু জানতে চাই যে নির্মাণের অভিজ্ঞতাটা সবসময় আমরা জানি যে ঈদ একটা ভিন্ন রকমের প্রস্তুতি নিতে হয় এবং সেটার প্রতি অন্য সারা বছর যতটুকু প্রস্তুতি থাকে তার থেকে একটু ডিফারেন্ট থাকে। তো এই রকম প্রস্তুতির পরে যখন, মানে এখন বলা যায় যে আপনাদের রেজাল্ট বের হয়েছে, সেইখানে নির্মাতাদের আসলে রেজাল্টটা কেমন? আসলে আমি সবসময় আসলে শুধুমাত্র ঈদের সময়টাতেই বানানো হয়েছে আর কি। আমার যেহেতু ওই অর্থে আমার এটা একেবারে জীবিকা ছিল না কখনোই, কিন্তু গল্প বলতে তো ইচ্ছা করে, ফলে ঈদের সময়টাতেই বানাতাম। কারণ একটা প্রচলিত ধারণা তো অবশ্যই আমাদের সবার আছে যে ঈদের সময়টাতে অন্তত লোকজন টেলিভিশনের সামনে বসে আর কি। সো আমি এবার নাটক বানালাম 4 বছর পর। সো এইবারের এক্সপিরিয়েন্স, আমি আমার নির্মাতা অন্য বন্ধুদের সাথে আলাপ করে আমার যেটা মনে হয়েছে আর কি, যে আগের বছরগুলোর তুলনায় সম্ভবত একটু বেটার, এটা আমার ধারণা। আমি এটা কোনো
মানে পরিসংখ্যানের জায়গা থেকে বলতে চাচ্ছি, ব্যাপারটা এরকম না। পারসেপশন আমার পারসেপশনটা হচ্ছে এরকম, এটা আমার নিজের কাজের ক্ষেত্রেও তা। আমি অবশ্যই ফেসবুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচার বা যাই বলি না কেন লোকজনের জানানোর ক্ষেত্রে। সো আমি দেখছি যে এইবার লোকজন আগ্রহ নিয়ে আর কি আমাদের এই কাজগুলো দেখছেন। এখন সবাই যে একদম টেলিভিশনে দেখতে পারছেন ব্যাপারটা এরকম না। ইউটিউব একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল আসলে এটা দেখার। সো অনেক পরিশ্রম তো করি আমরা ঈদের সময়টাতে, আসলে একটা ভালো গল্প দিতে চাই, ভালো ফিডব্যাক চাই দর্শকের কাছ থেকে। সব মিলিয়ে এবার আমার এক্সপিরিয়েন্স ভালোই। তারেক ভাই, যদি একটু বলি যে এত লম্বা গ্যাপ দিলেন কেন, বা গ্যাপ দেওয়ার পরে কি কারণে আবার এই বছর মনে হলো যে একটা গল্প বলার মতো তৈরি হয়েছে, বা মানে একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলেন। একটা কারণ হচ্ছে মানে এমনিতে তো আপনার টেলিভিশন নাটক বলেন, বিজ্ঞাপন নির্মাণ বলেন, চলচ্চিত্র বলেন, সবগুলো তো একটা নিজের আসলে ইকোলজি আছে, তাই না, বা ইকোনমিও আছে। সো আমি আসলে নাটক নির্মাণের যে ইকোলজি এর মধ্যে ছিলাম না কখনোই। হ্যাঁ, সো প্রায়শই যেটা হয়েছে, কেউ যদি আমাকে ডেকে কমিশন করে আমি বানাইছি, ব্যাপারটা খানিকটা এরকম। ফলে কেউ যখন ডাকে তখন অনেকদিন ধরে একটা গল্প ভাবতেছিলাম, আচ্ছা এটা বানাই, ব্যাপারটা এরকম। সো মাঝখানে আবার আমি আসলে 2 বছর ব্যস্ত ছিলাম। আমি একটা ফিল্ম বানানো প্রায় শেষ করে এনেছি আর কি এবছর। সো ওইটা নিয়ে আমি প্রায় বছর 2 ব্যস্ত ছিলাম। সো এর আগে ওইটার লেখার কাজে ব্যস্ত ছিলাম, ওইটার প্রিপ্রোডাকশনের কাজে ব্যস্ত ছিলাম। এভাবে কোন দিক দিয়ে জানি 3টা বছর চলে গেছে আর কি। আচ্ছা, তার মানে অন্য কাজের ব্যস্ততার কারণেই আসলে নাটকে আমার মনে হয় তারেক, আমি বলি তারেক যেই জায়গাটা কাজ করছে সেটা হলো কি, আমাদের দেশে হাসান আইজুল হক, বানিসুল হক, হুমায়ুন আহমেদ, এই যে আমাদের বিখ্যাত রাইটারগুলো আছে, তাদেরকে নিয়ে কিন্তু রিসেন্টলি আমি কোনোদিন 3-4 ঈদে আপনি যদি দেখেন ওইভাবে কোনো কাজ পাবেন না আপনি। বিশেষ করে হাসান আইজুল হক বা ইয়ের কাজ হতে পারবেন না। হুমায়ুন স্যার হয়তো জীবিত অবস্থায় কাজ করে গেছে। ও যে কাজটা করছে সেটা গল্পটা ইয়ে ছিল, মইনুল হাসান সাবেরের ছিল গল্পটা, নামগুলো গল্পটা এইভাবে শেষ হয়ে গেল। তো আসলে এই যে একটা মানে এই বিখ্যাত রাইটারদের যারা একসময় বাংলাদেশে ওয়ান অফ মানে পরিচিত কথা সাহিত্যিক, যাদেরকে আমরা গর্ব করতে পারি, এইটাও কিন্তু একটা ভিন্নতা আনছে এবার দর্শকের কাছে। আমি মনে করি আমরা শুনছি যে অনেক সময় যে এদের নাটক মানে অনেক হয়তো কী কারণে তো হয়তো নেয় নাই বা নির্মাণ করে না, কিন্তু যখন আমরা এই লেখকদের নাটকগুলো আমরা চুজ করে গল্প বাছাই করে যখন আমরা স্ক্রিনে দিলাম, তখন দেখলাম যে না, দর্শক খুব ভালোভাবে এগুলো নিচ্ছে। এই কারণে আরটিভি এটাও একটা মানে এটাও একটা কারণ, মানে যখন বলা হলো যে মনিরুল হাসান সাহেবের লেখা করতে হবে, সে নিজে কিন্তু পড়ছে, তার লেখা কে না পড়ছে আমরা, ওই টাইমে তার বিখ্যাত সব লেখাগুলো আমরা পড়ছি ওই টাইমে। মানে সেই জন্য আচ্ছা, ওই গল্পটা আমরা আবার পরে একটু শুনবো, যে জানি যে সৌরভের গল্প থেকে যেই নাটকগুলি হয়েছে সেইটা কিভাবে হলো এবং সেইটার মানে কারা কমিশন হইলো সেটাও জানতে ইচ্ছা করে, যে এটা আসলে টেলিভিশন থেকে শুরু নাকি বিজ্ঞাপনী সংস্থা থেকে শুরু, এগুলি আমাদের অবশ্য এখন একটু জানতে পারলে ভালো হয়। রাব্বানী, আপনার কাছে আসবো, যে যেহেতু আপনি দূর থেকে মূল যেই কাজটি, যে সত্যিকার অর্থেই পুরো ব্যাপারটা কেমন হয়েছে সেটা দেখার ক্ষেত্রে যদি আমাদেরকে একটু ধারণা দেন যে আপনারা এই বছরের টেলিভিশন অনুষ্ঠানগুলোকে কিভাবে দেখেছেন। শুরুতে বলে নেই, যেটা হচ্ছে যে আমি আসলে কথা বলতে চাই না এখানে, হচ্ছে আমি আমার দুই বড় ভাই আছে, এদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, যে প্রশ্নগুলা তো আমাদের রাব্বানী, আমার মনে হয় যে আপনার একটা মানে ওপেনিং স্পিচ দরকার, তারপরে প্রশ্নে আমরা চলে যাব, কোনো অসুবিধা নাই। কারণ আমাদের এটা জানা দরকার যে টেলিভিশনের কাজ করছে না, বাইরে থেকে যারা দেখছেন তারা আসলে এই বছরের টেলিভিশনটা কেমন দেখলো, সেটা খুব অল্প কয়েক লাইনে ইমপ্রেশনটা দিলেই। আমি যেটা বলি যে সত্যি কথা বলতে এবার অনুষ্ঠান আমার দেখা হয়নি। আমি একটা অনুষ্ঠানও আমি দেখিনি, একটা টিভি চ্যানেলও আমি দেখিনি। কেন দেখি নাই যদি প্রশ্ন করা হয় আমাকে, আমি বলবো আমাকে সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়নি যে আমি কাজটা দেখবো, কিংবা আলটিমেটলি ওই টাইমটা আমি যদি বসি, ওই নাটকটা 40 মিনিটের নাটকটা আমাকে আসলে কতটুকু টাইম কিল করবে, সে কারণে আমার নানা ধরনের ইয়েতেই দেখা হয়নি। কিন্তু আমরা যেটা করছি এজ এ প্রতিষ্ঠানের জায়গা থেকে, আমি আমার প্রতিষ্ঠানের জায়গা থেকে পাবলিক কি আদৌ নাটকগুলো দেখছি কিনা সেটার একটা সার্ভে করার চেষ্টা করছি আমি নিজে আমাদের প্রতিষ্ঠানের থেকে। সেখান থেকে সেই রেজাল্টটা আমি জাস্ট আপনাদের বলতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে দেখছি যে মাত্র 13% লোক
টিভি নাটক দেখছে, এর মধ্যে হচ্ছে 22% মানুষ যারা হচ্ছে দেখেন নাই, 35.5% মানুষ যারা হচ্ছে বিজ্ঞাপনের বিরক্তির কারণে তারা সুইচ করছে, নানা জায়গায় জাস্ট তারা আপস অ্যান্ড ডাউন করছে। এবং সবচেয়ে ভালো একটা তথ্য এবার আমরা পেলাম যে যেটা তারেক ভাই একটু আগে বলছেন যে এখন বিকল্প অপশন দাঁড়াইছে ইউটিউব। অনেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে আমরা ওই সময় দেখতে পাই না, বাট আমরা পরে ইউটিউবে দেখে নিব। আমি জানি না রাকিব ভাইরা এই সিস্টেমটা করছেন কিনা যে আমার নাটকটা অন ইয়ার যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সেটা ইউটিউবে আপ হয় কিনা আমি জানি না, আপনাদের এখানে হয়তো নাই। এটা হইলে হয়তো আরো বেশি দর্শক পাওয়া যেতে পারে, যে সে তার মতো করে সময় সুযোগ করে সে দেখে নিল, সেটা একটা আমরা অপশন একটু পরে রাব্বান, একটু সমস্যা করি আমাদেরকে না, ধারণা পরে দিবেন করি। এই যে আপনারা গবেষণাটা করেছেন, 1 ঘন্টা পরে এটা না। ডেমোগ্রাফিটা যে ধরেন কতজন রেসপন্ডেন্ট ছিল এটা আমরা ঢাকার বাইরে, এটা আমরা 200 জন মানুষের উপরে এই জরিপটা করছি মূলত। এই 200 জনই কি ঢাকায় থাকে? মানে এটা হচ্ছে যদি আমরা একটু হচ্ছে 7টা methodology-টা আমাদের সঙ্গে আমরা share করেন। হচ্ছে 7টা বিভাগীয় শহর সিলেক্ট করছি। 7টা বিভাগীয় শহরেরই মানুষ ছিলেন আর কি, নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন এখানে। স্টুডেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন, চাকরিজীবী ছিলেন, গৃহিণী ছিলেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলেছি। এটা ভালো যে আমাদের তো সেইভাবে গবেষণা হয় না, তারপরেও এটা আমরা মানে যে যে যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। এবং আমার মনে হয় যে খুব বেশি তাত্ত্বিক জায়গায় যাব না যে এইটার রিসার্চ মেথোডোলজিক্যালি কতটুকু ভালো ছিল কি ছিল, কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি। এটা অবশ্যই আরো বৃহত্তর, এটা আপনারা করেছেন, এটা আরো বড় আকারে করতে পারলে হয়তো ডেফিনেট এটা আমরা চাই, এটা অবশ্যই আমাদের জন্য উপকার হবে, আমাদের এই আলোচনা আরো বেশি তথ্যবহুল করা সম্ভব। তো সেইখানে আর কি কি বিশেষ দিক ছিল যেগুলি আপনাদের নজরে এসেছে? সেটা হচ্ছে যে কেন মানে যারা দেখেনি যে তারা কেন নাটক দেখে না, সেখানে আমরা যে বিষয়গুলো পাইছি সেটা হচ্ছে যে অধিকাংশ লোকজনের অভিযোগ ছিল যে ভালো গল্পের অভাব। যে গল্প রাকিব ভাই একটু আগে বলতেছেন যে সাবের ভাইয়ের গল্প নিয়ে দেখতে, এবং ওনারা ভালো ফিডব্যাক পাইছে, কিন্তু এরকম ভালো গল্পের অভাবের একটা প্রসঙ্গ আসছে এবং এটা অধিকাংশরাই বলেছেন। আরেকটা জিনিস ছিল যে মেকারদের নিয়ে, যে এখন অনেক মেকাররা আছেন যে এইটা হচ্ছে যে কলকাতার সিনেমা কিংবা হলিউড মুভি, বলিউড মুভি কপি পেস্ট করে কিছু একটা বানানোর ট্রাই করে। এখন দর্শক এত গাধা না আসলে, আমি ফিল করি ওর কাছে দুনিয়াটা ওর হাতের মুঠায়, তো ওর সাথে ফাঁকিবাজি কোনো অপশনই নেই, মানে কোনো সুযোগই নেই ওর সাথে ফাঁকিবাজি করে। ও মুহূর্তে আপনাকে রিজেক্ট করে দিবে, ওর নেচারই এটাই। সো আরো কিছু পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে অ্যাক্টিং এর জায়গায় একঘেয়েমি কিছু অ্যাক্টিং আছে, কিছু পরিচিত মুখ, যেটা হচ্ছে যে রাকিব ভাই ভালো বলতে পারবে, যেটা হচ্ছে ডিপেন্ড করে সেলস অ্যান্ড মার্কেটিং এর উপরে, যে কোন আর্টিস্টের ফেস ভ্যালু সেল ভ্যালুটা আছে তাকেই আমার নিতে হবে, তার কাজই বেশি নিতে হবে। ওই জায়গাগুলো তো এক ধরনের কম্প্রোমাইজ চ্যানেলগুলো করে থাকেন আমার কাছে মনে হয়। সেটা না করে উপায় নেই, চ্যানেল তো চলতে হবে শেষ পর্যন্ত, তার তো অর্থের যোগান লাগবে আর কি একটা প্রতিষ্ঠান চালানোর জন্য। এই কাজগুলো সমন্বয় করতে পারলে মেবি বেটার কিছু করা সম্ভব। মানে আমরাও মনে করি যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত বছরও আমার যতটুকু মনে আছে রাকিব ভাই আপনি এসেছিলেন এবং এই ইস্যুটা এসেছিল যে সত্যিকার অর্থে ওইটার ব্যালেন্সটা কি হবে। অর্থাৎ শিল্পও আপনি যথেষ্ট পরিমাণ শিল্পের প্রতিও দায়বদ্ধতা থাকবেন, আবার পেশার প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ থাকবে, দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। ইমব্যালেন্স হয়ে যাচ্ছে কিনা আমরা ওইটা কতটুকু দেখা হচ্ছে। আমরা একটা বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। আজকের বাংলাদেশের নিচে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। রাকিব ভাই, আপনার কাছে ওইটাই একটু প্রথমে জানতে চাই যে আপনার চ্যানেলে যেই নাটকগুলো হয়েছে, যে অনুষ্ঠানগুলো হয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলিকে আপনি এগিয়ে রাখছেন যে দর্শকরা এটাকে অনেক বেশি ভালো মনে করছেন? দেখুন, আমরা যখন অনুষ্ঠান পরিকল্পনা করি বেশ আগে থেকেই, প্রায় মিনিমাম 6 মাস আগে থেকে না করলে আসলে কাঙ্ক্ষিত জিনিস পাওয়া যায় না। সেখান থেকে আমরা ভাবতে হয় দর্শক শ্রেণী কথা। দর্শক শ্রেণীর মধ্যে আবার আমরা কিছু ভাগ করতে হয় যে আসলে সবই কি হাসি দেব? না। সবই কি রোমান্টিক? না। সবই কি আমরা সিরিয়াস দেব? না। একটা প্যাচআপ থাকে, বা কিছু ইয়ংদের জন্য দরকার, এই বিভিন্ন স্বাদটা দরকার আছে, নাহলে পাবলিক নিজেও হয়তো একটা বোর ফিল করতে পারে। তো আরটিভি সেই জিনিসটা শুরু থেকেই আমাদের ভাবনা ছিল। আমাদের যেমন অনিমেষ একটা শেকল নামে নাটক করছে, বা দদুল করছে,
একটা নাটক ছিল ওই ফাইন্ডিং নবনীতা, একটু সিরিয়াস টাইপের নাটক। আবার আপনার যদি আমাদের যেমন যমজটা কমেডি ধরনের বা খাওড়া মসজিদ আমরা যেগুলো দিচ্ছি, এটা ভেবে প্যাচ আপ করা হয়েছিল। পাশাপাশি যেটা বললাম যে ওই আমাদের যারা ভালো সাহিত্যিক তাদেরকে নিয়েও একটা ভাবনা এবার চলে আসছে, আবার সেটা আমরা দেখাতে পারছি। এই যে বিষয়গুলো আছে আসলে মানে সব শ্রেণী দর্শকের একটা জায়গা ভেবেই আসলে করা হয়, যে নাইলে আসলে আপনি তো পিছায় পড়বেন। আমরা যে এই পরপর কয়েকবার ভালো করতেছি বা টপ পজিশনে আসতেছি, এর একটাই কারণ যে আসলে সেগমেন্ট ভাগ করে প্ল্যানিং করে আসলে লাগাইতে হয়, নাইলে আসলে আমাদের টেকা যাবে না। প্লাস হলো একটা যেটা আমি মনে করি যে এখন আর্টিস্ট ক্ষেত্রেও একটু ভাবতে হয় এই কারণে যে জনপ্রিয় আর্টিস্ট যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি ইয়ং যারা আসছেন তাদেরকেও নিয়ে আসতে হবে। কারণ একমাত্র চ্যানেলই নতুন এবং পুরাতন মেলাবন্ধন করে একটা আগে নিয়ে যেতে পারে, তো সেই জায়গাটা আমরা ভাবছি। সেটা কি চ্যানেলের দিক থেকে আপনারা মনে করেন যে যথেষ্ট স্বাধীনভাবে করতে পারছেন? কারণ এটা রিফ্লেকশনটা খুব কম। একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে লো বাজেটের কিছু নাটক হয়, কিন্তু যখনই আমরা দেখি যে এরকম বড় ইভেন্টের ভালো নাটক, সেখানে কিন্তু আমরা এটার রিফ্লেকশন দেখি না। আমি জানি না, আমরাও যেহেতু কম দেখি এবং ওই না এইটাই বললাম যে আমি আসলে দেখলাম যে আলোচনা করে, যেমন রাব্বানি বলতেছে সে আসলে দেখে নাই, আপনারা তো কম দেখছেন। এখন হচ্ছে কি যে আমাদের দেশটা কি আসলে ভালো কাজ হচ্ছে না? আমাদের দেশে কি আজও ভালো মেকার নেই? আমাদের আসলে কি আজও ভালো অ্যাক্টর নেই? সবই কিন্তু আছে। আচ্ছা, কিন্তু ওই যে আমরা কি আবার আমাদের জায়গায় অনিয়াদি আবার ছেড়ে যদি দেখি দিচ্ছি? যে আমাদের সামনে যেই সংখ্যাগুলি আছে, এখন রাব্বানি যেই সংখ্যা দিলেন সেই সংখ্যায় তো রাব্বানির 13%, এটা খুব বেশি ওঠানামা করবে না হয়তো, যে না ওটা যদি তো আগে থেকে বলা হয়েছে, টোটালটা আগে থেকে যেটা বলা হয়েছে যে এটা রাব্বানিও জানে যে আমাদের আকাশ সংস্কৃতি ওপেন হওয়াতে এমনি আমাদের দর্শক একটা জায়গা থেকে আগে থেকে আমরা 30% ডিল করতেছিলাম 80%-এর মধ্যে। এটা এস্টাবলিশ। ঈদের সময় যেটা হয় যে ঈদের সময় সব বাংলাদেশ চ্যানেলগুলো ফোকাস করে দেখে, এটা সত্য কথা। এটা কেন দেখে? এটা দেখে একটা কারণ যে আসলে ঈদে সবাই যখন ছুটি থাকে বা ভাবে যে চ্যানেলগুলি একটু আরম্ভ করে সাজায়, তার স্ক্রিনটাকে নতুন করে সাজায়, তারা প্রোগ্রামগুলি বেশি করে করে। তো সুতরাং ফেস্টিভ এবং সবাই একসাথে ভাই বোন অনেকদিন দেখা হয় না, সবাই একসাথেই থাকে। তো এই গেট টুগেদার মধ্যে ফেস্টিভ মুড যখন কাজ করে তখন তো কিছু একসাথে হলে তো মানুষ একসাথে অনেক কিছুই দেখতে পারে, তখন হলো দেশীয় চ্যানেলগুলোর উপর আরো বেশি ফোকাসটা পড়ে যায়। আমি যেটা দেখছি আর কি, যে ঈদের সময় বা বৈশাখ এগুলো দেখবেন যে স্পেশালি দেশীয় চ্যানেলগুলোর উপর বেশি ফোকাসটা থাকে, এটা নো ডাউট, এটা ঈদ করা যায় না। তো কথা হলো যে আগে থেকে বলছে যে আমাদের যদি আকাশ সংস্কৃতি ওইটা যদি আলটিমেট আমরা যদি এই আগ্রাসনটা ঠিকমতো প্রপারলি বন্ধ করতে না পারি, তবে চ্যানেলগুলোরও অনেক জায়গায় সমস্যা তৈরি হতে পারে। তারেক, আপনার এই জায়গাটায় কি মনে হয়, যেটি রাব্বানিও বলছিল যে আপনার একই মুখ অনেক বেশি দেখা যায়, নির্মাতাদের ব্যাপারেও কিছু কোশ্চেন মানুষের আছে, সবটা মিলে যদি, যেহেতু মানে জানি না, মানে টেলিভিশন কিন্তু প্রধানত আসলে রাইটার্স মিডিয়াম। ফলে আমি আসলে আলোচনাটা গোড়া থেকেই শুরু করতে চাই। রব্বানিও বলছেন প্রথমে যে আমাদের একটা প্রধান সংকট হচ্ছে গল্পের সংকট। এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে একটা টেলিভিশন চ্যানেলই লোকজন প্রতিদিন দেখবে, কিন্তু অন্তত ওয়ান্স ইন এ হোয়াইল ওই চ্যানেলটাতে যাতে দর্শকরা কিছুদিনের জন্য আটকে থাকে, এই ব্যবস্থাটা আসলে টেলিভিশনের করতে হবে। দেখেন ওয়েস্টে এখন তাই হচ্ছে, কিন্তু একটার পর একটা টিভি সিরিজ আসতেছে, ভয়াবহ পপুলার হচ্ছে এবং ভয়াবহ গ্রিপিং স্টোরি নিয়ে আসতেছে, কিন্তু আপনিও থেকে সরতে পারবেন না। আপনি যদি একটা এপিসোড দেখে ফেলেন, এটা কিন্তু আপনাকে শেষ করতে হবে। আপনি টেলিভিশনের সামনে বসে থাকবেন, না হলে আপনি নেট থেকে নামিয়ে বিঞ্জ ওয়াচিং করবেন, কিছুটা আপনাকে করতেই হবে। ওই চ্যানেল কিন্তু এক্সপেক্ট করতেছে না সারা বছর ধরে দর্শক এটা দেখবে, কিন্তু আর একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আনতেছে কিছুদিন পর পর। এগুলোর বাজেট কিন্তু অনেক ক্ষেত্রেই সিনেমার চেয়ে বেশি। আসলে টাকাটা কোথায় খরচ হয়? টাকাটা কি শুধুমাত্র পারফর্মারে, শুধুমাত্র প্রোডাকশনে? না, বেসিক প্রধান জিনিস হচ্ছে রাইটিং।
আমরা কি আসলে টেলিভিশন, সিনেমা, কমেডি শো ইত্যাদি এই যে প্রত্যেকটা যে জানরা আছে এগুলো কেন দর্শককে ধরে রাখতে পারে, কেন পারে না, এইটা ভাবার মতো জায়গায় আছি কিনা আমরা। আপনি যদি পার এপিসোড একটা নাটক সিরিয়ালের জন্য আমারে 5,000 টাকা দেন, আমি তো এটা নিয়ে আমি কেন খাটবো? না, সেক্ষেত্রে হয়তো একটা গল্পই লেখা হবে, কিন্তু যদি আপনি যেটা বলছেন যে ধরেন সিরিয়াল বা সোপ অপেরার একটা নিজস্ব টেকনিক আছে, ওইখানে ব্রেকগুলি কিভাবে হবে, কিভাবে টেনশন ধরে রাখবে, সেইগুলির জন্য আসলে ট্রেনিং একরকম দেওয়া হয় এবং ওয়েস্টে এটা অনেক পুরনো হয়ে গেছে। আমাদের এখানেও আমি জানি না, বাংলাদেশে তো ওই রকম সোপ অপেরা কাহিনী হচ্ছে আবার আপনি ওই সোপ মানে যে সোপকে ওরা 20 বছর আগে ফেলে এসছে ওগুলো কিন্তু আমাদের দর্শকও দেখছে, সো ওই টেকনিকও আবার আপনাকে এখন কাজ করবে না। সো টেলিভিশন এমন একটা মিডিয়াম, এটা যেহেতু প্রতিদিন খবরের কাগজের মতো বা যাই বলেন, ওকে প্রতিনিয়ত নিজেকে রিইনভেন্ট করতে হয়। সো এটা শুধু জানার ব্যাপার না, এটা আবিষ্কার করারও ব্যাপার। এটা খুব ক্রিয়েটিভলি খুবই ইন্টেন্স পরিশ্রমের কাজ এবং হতাশার কাজ, আবার ওই হতাশাকে অতিক্রম করার কাজ। 20টা মিনিট মানুষকে আসলে আটকে রাখায় তো খুবই ডিফিকাল্ট জিনিস। আমি যদি ভাবে আমি লিখলাম, সামবডি উইল শুট ইট, এডিট করলো কেউ একজন, কোনো কন্ট্রোল নাই, কারণ উই আর ওয়ার্কিং ফর সো লেস মানি। এইটা হচ্ছে প্রধান সূত্র। এক্ষেত্রে কি মনে হয় যে আমাদের আসলে কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই তুলনায় আমরা অনেক বেশি দেখাতে চাচ্ছি কিনা? কারণ আমরা একই জিনিস ধরেন অন্য দেশের টেলিভিশনগুলি, ইন্ডিয়ান না বাইরেও কিন্তু যত বেশি রিপিট থাকে, মানে ফ্রেশ শো যত কম থাকে, আমাদের টেলিভিশনে কিন্তু ফ্রেশ শো খুব বেশি নাই। আমি জানি না রাকিব ভাই, একটা ভালো নাটক সেটা হয়ে যাওয়ার পরে অনেক গল্প শুনবেন, কিন্তু ওইটা আবার কখন দেখা যাবে এই তথ্য আমাদের কাছে নাই। তার মানে একটা ভালো নাটক ধরেন আমরা যদি বন্ধু বান্ধবের কাছ থেকেও শুনি, সেইটার কিন্তু নিজে দেখার জন্য আমাকে নানান রকমের অপেক্ষা থাকতে হবে, এবং ইউটিউবেও তাৎক্ষণিকভাবে বা 2-1 দিনের মধ্যেও মনে হয় আসেন, একটা লম্বা সময়ের পরে আসে। হ্যাঁ, আপনি বাইরের যে কোনো চ্যানেল, আমি বলছি না বাইরের চ্যানেলকে আমাদের অন্ধভাবে মানে অনুসরণ করতে হবে, কিন্তু আপনি একটা এপিসোড আপনি দিনে 3বারও দেখায় ওরা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি। আগের দিনের এপিসোড 2বার রিপিট করে, এইভাবে কিন্তু চলছে এই জিনিসটা। আমার মনে হয় যে আমি জানি না রাকিব ভাই ভালো বলতে পারবেন, আমি রাকিব ভাইকে একিউজ করতেছি না, আমরা আসলে ইনসিকিউর ফিল করি। আমরা আমরা নিজেরা যেটা বানালাম ওইটা নিয়ে ইনসিকিউর ফিল করি এবং ভাবি ম্যাজিশিয়ানদের মতো এটা সরায়া দর্শক বোর হয়ে যাচ্ছে, আরেকটা জিনিস দিলাম, দর্শক বোর হয়ে যাচ্ছে, আরেকটা জিনিস দিলাম। নতুনের তো শেষ নাই, কতক্ষণ নতুন জিনিস দিব? আর যে নতুন জিনিসটা আনতেছি ওইটা এর আগেরটা দুর্বল ফটোকপি মাত্র। সো এটা ওয়ার্ক করবে না কোনো এভাবে। মানে সেটি আমার 24 ঘন্টায় আমি যদি 18 ঘন্টাই নতুন জিনিস দিতে চাই, বা ইভেন 12 ঘন্টাও নতুন জিনিস দিতে চাই, সেটা তো অনেক ইনভেস্টমেন্ট। সেটা আমি 6 ঘন্টায় দিলে অন্তত আমার ইনভেস্টমেন্টটা অন্তত যা এখন 3 লাখ টাকায় নাটক করতেছি সেটা হয়তো 5 লাখ টাকায় করতে পারবো, যদিও 3 লাখ টাকা বেশি বললাম। আমরা একটা বিরতির পরে ফিরে আসতেছি আপনাদের কাছে আবার। আজকে বাংলাদেশের নিচে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। রব্বানী, আপনার কাছে আসতে চাই যে অনেকগুলি প্রশ্ন আছে, আপনার প্রশ্নগুলি একটু শুনে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে রাকিব ভাইয়ের কাছে, যে ধরেন যে আপনাদের চ্যানেল তো এবার টিআরপি তে নাম্বার 1 হয়েছে, এই জন্য শুভকামনা জানাই প্রথমত। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে এটা তো অ্যাডকো এই টিআরপি প্রথাটাকে নিষিদ্ধ করছে, কিংবা হাইকোর্টের একটা রুলের মাধ্যমে, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন কেন, কিংবা কি কারণে? আসলে টিআরপিটা আমি জানি না যে অ্যাডকো হাইকোর্টের মাধ্যমে বন্ধ করছে কিনা। একটা রুল জারি করছে টিআরপি এজেন্সির কাছ থেকে আমরা দেখতেছি আসছে এবং তারা ওইটা নিয়ে ডিল করতেছে এখনো। মানে যদি ক্লোজ হতো বা এজেন্সির কাছে হয়তো যেত না, হয়তো কোনো এক কারণে হয়তো বা হতে পারে যে ওনারা স্টে অর্ডার করছেন মেবি। আর একটা জিনিস আমি যেটা মনে করি যে আমরা সবসময় টিআরপিটাকে ভালোভাবে নিই একটি কারণে,
যে আপনি যদি একটা নির্দিষ্ট মানদণ্ড না থাকে আপনি কোনো মতে আগাতে পারবেন না। আজকে যদি আমার সামনে টিআরপি না থাকতো আমি তো ফাইটিংয়ে যেতাম না। আমি হয়তো আমার মতো করে প্ল্যান করতাম যে না টিআরপি নাই, আমি আরো কম বাজেটে বা আমি হয়তো আরো নর্মাল প্রোফাইলে আমি চলে গেতাম, তখন আমি ওই সব কিছু ফাইট করার জন্য টাইম সিলেকশন করতাম না, এই করতাম না। সুতরাং একটা মানদণ্ড থাকে এবং আমার জানার মধ্যে আসলে এজেন্সি এখন তুই তারা টিআরপি প্রোভাইড করতেছে, আমরা জানি না যে এটা ঠিক আছে কিনা, মানে আমি বলছিলাম যে সামহাও অন্য একটা মাধ্যমে বোধহয় কয়েকদিন আগে স্টেরয়েডের মতো শুনছিলাম, কিন্তু পরে দেখলাম যে এজেন্সির কাছে এই তবে আমি রিপোর্টগুলো যদি আছে। একটু রাকিব ভাই, মানে আমি- আমার আমি- যতটুকু জানা আছে যে আসলে এটা ওনার্সদের দিক থেকেই এক ধরনের রিজার্ভেশন দেখানো হয়েছে, যেটা অ্যাডকো পক্ষ থেকেই বলা হয়েছে যে টিআরপিটা তারা যথেষ্ট তাদের কাছে গ্রহণযোগ্য বিশ্বস্ত মনে মনে হয়। হয় নাই ওদের কাছে। হ্যাঁ। এখন হলো আচ্ছা রাকিব ভাই, আমার হচ্ছে নেক্সট প্রশ্ন আমি শেষ করে ফেলি একবারে, সেটা হচ্ছে যে এইগুলো আমার প্রশ্ন না, মূলত আমরা যে সার্ভেটা করছি এখানে সাধারণ দর্শকের প্রশ্নগুলো ছিল, যেহেতু আজকে আমি আপনাকে সরাসরি পেয়েছি সেক্ষেত্রে আমি তাদেরই প্রশ্নগুলো আপনাকে করছি। সেটা বিজ্ঞাপনের বিরতির একটা অসহ্য আছে আর কি তাদের অভিযোগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ধরেন যে আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনালি এটাকে করা হয় যে প্রতি ঘন্টায় 12 মিনিট অ্যাড দেওয়ার একটা স্মার্ট আছে আর কি, 12 মিনিট, কিন্তু আমাদের এখানে দেখা যায় 40 মিনিটে 120 মিনিট অ্যাড এরকম এক কথা শোনা যায় আর কি। কিংবা না, 40 40 মিনিটে মিনিট 40 হওয়ার মিনিট কথা না। অ্যাড আরো বেশি অ্যাড দেওয়া হয়। এইটা মানে কমানোর কোনো উদ্যোগ না, আপনি আপনাদের তো আছে বলতে কিনা আমি পারেন জানি যে না। হয়তো আপনি শুনছেন যে প্রতি ঘন্টায় 12 মিনিট জায়গায় সেখানে যাচ্ছে হয়তো 20 থেকে, এরকম শুনতে পারে হয়তো বা। এখন কথা হলো যে সব চ্যানেলের সব স্ট্র্যাটেজি সেম না। যেমন আমার চ্যানেলে দুইটাতে আমি বিরতিহীনই আমরা প্রচার করতে পারছি, আরেকটা দুইটাকে স্বল্প বিরতি, একটা বোধহয় 6 মিনিট না 5 মিনিট ছিল, আর একটা আপনার বোধহয় 3 মিনিট ছিল। সুতরাং স্বল্প বিরতি আমরা প্লেসমেন্ট করছি। এটা হলো যে আমরা যখন প্ল্যান করতে গেলাম তখন দেখা গেল যে এই স্কোপগুলো আমি নিতে পারছি ইন দ্য সেন্স যে এবার দর্শকদের কথা ভেবে, যেটা আমরা প্রতিবার শুনি যে বিজ্ঞাপনের চাপে দর্শক দেখতে পারে, মানে নাটক দেখায় বিজ্ঞাপন হয় না, বিজ্ঞাপন দেখায় নাটক হয়। হ্যাঁ, এই ধরনের একটা এরকম কথা একটা প্রচলিত স্লোগানই তৈরি চলে হয়েছে আসছে। বাংলাদেশে। সেই জায়গা থেকে আমরা এর আগে থেকে ভাবছি যে এবার আমি লস লাভ যাই করে আমার বিজ্ঞাপন সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু রাকিব ভাই, এখানে এই যে টিআরপির যে মূল মানে প্রোটেকশনটা আপনারা পাচ্ছেন, সেইটা এজেন্সির সঙ্গে নেগোসিয়েট করার ক্ষেত্রে কোনো মানে আমি 20 মিনিট যেই বিজ্ঞাপন সেই পয়সাটাই আমি 12 মিনিটে ক্লেম করবে, সেইটা আমাদের কতটুকু সক্ষমতা তৈরি হয়েছে বা সেরকম? সেটাই বললাম যে উনি যেটা বলছিল আপনার কথার উত্তর আমি আর চলে আসতাম, সেটা হলো স্ট্র্যাটেজি। একটা চ্যানেল যদি স্ট্র্যাটেজি নিতে পারে যে না আমি দর্শককে সুস্থ বিনোদন দেব, প্রয়োজন আমি লাভ এবার কম করলাম, পারে যে আমার চ্যানেল হয়তো সেই যা তৈরি হয়েছে। গতবার আমি একটা বড় এজেন্সি লাস্ট মুহূর্তে বললো যে তারা আসতে চায়, আমরা ডিনাই করে দিলাম। কেন ডিনাই করলাম? যে দেখলাম যে তারা যদি আসে তবে আমার বিজ্ঞাপন পরিমাণ ভিউজ বেড়ে যাবে, মানে তাদের এমনটা লোভনীয় কিন্তু আবার তাদের বিজ্ঞাপন দেওয়াটাও লোভনীয়, মানে তারা এর কমে দিতে পারবে না। তা আমরা কিন্তু অফ করছি এবং দেখেন তারপরে কি হলো, আমার ফলাফলও ভালো হলো, ওবার আমি ফার্স্ট হলাম ব্যাক টু ব্যাক। ওরা কিন্তু এবার জানুয়ারিতে আমাকে নক করছে যে আমাকে কিন্তু ফালা দিচ্ছে, এবার কিন্তু আমাকে রাখতে হবে এবং আপনাদের স্ট্র্যাটেজিটা কি বলেন, সেভাবে আমরা বিজ্ঞাপনে রেটে চলে যাবো। এবার কিন্তু আমরা উইন সিচুয়েশন চলে গেছে। সুতরাং চ্যানেলকে মাঝে ভাবতে হবে যে অনেক সময় হয়তো বা ভাবতে পারি এত বড় এজেন্সি আমি যদি না নেই অন্য চ্যানেল হয়তো নাও পারতে পারে। এইটা আসলে চ্যানেলে একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে এবং আমি মনে করি যে আমাদের যে মালিক পক্ষ যারা আছেন তারকেও একটা চ্যানেল নিয়ে আসলে ভাবতে হবে যে না আমি যদি আমার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা যাদের আমি যদি আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারি যে না আমরা ওই জায়গায় বেশি বিজ্ঞাপন চালাবো না, কম চালাবো, তবে এইটা একটা ভালো বের হয়ে আসবে আসলে তা তো আস্তে অবশ্যই আস্তে। ধীরে ধীরে। তারেক, এই নির্মাতা হিসেবে যদি বলি যে নির্মাতা হিসেবে আমি স্বাধীনভাবে একটা কাজ তৈরি করতে চাচ্ছি, সেইখানে তো দুইটা পক্ষ আছে, যারা এটি চালাবে এবং যারা চালানোর জন্য রসদ যোগান দিবে বিজ্ঞাপনদাতা। তাদের অবস্থানটা কি থাকে? অনেক ক্ষেত্রেই আমরা এরকম অভিযোগ পাই যে বিজ্ঞাপন যারা দেন তারা অনেক সময় এটার উপরে সোজা বাংলায় নাক গলানোর চেষ্টা করেন বা আরো বেশিও কিছু করেন, আমাদের ঠিক জানা নাই। কিন্তু নির্মাতা হিসেবে আপনার কি মনে হয় পরিস্থিতিটা কেমন? আমার মানে এই বিষয়ে ঠিকঠাক বলার মতো ফুটিংয়ে আসলে আমি নাই, কারণ কাজ করছি খুবই কম। কিন্তু
থিওরিটিক্যালি যদি আমি আলাপ করি অল্প কাজের অভিজ্ঞতা থেকে, আমি মনে করি না যে কন্ট্রোল খারাপ জিনিস। সো টেলিভিশন এমন একটা মিডিয়াম, এখানে আপনি 3, 4, 5, 10 পক্ষের যে প্রেশার, ওর মধ্যে দিয়ে কাজ করেই আপনি এমন একটা প্রোডাক্ট বের করবেন যেটা দর্শককে আটকায় রাখবে। সো এখানে প্রত্যেকটা পক্ষের আসলে বলার কথা থাকতেই পারে। এখন অন্যায় বা অন্যায্য কথা যদি বলেন ওখানেই প্রবলেম, কিন্তু ক্রিয়েটিভলি বলেন, যেমন আমরা শুনি যে কাস্টিংয়ে ওনারা নাক গলান। আমি রাকিব ভাইকে গলান না তা না, প্রায়শই গলান। এখন একটা পক্ষ হয় কি যে ইনি নাটকটা প্রডিউস করছেন, উনি এটা বেচতে চান, টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপন চায়। এই আসলে পুরা ইকোলজি আর ইকোনমিটাই এটার জন্য দায়ী। আপনি ওদের এজেন্সি বা বা নির্মাতা বা প্রযোজক কাউকে আপনি আলাদা করে দায়ী করা একটু মুশকিল। আমি জানি যে আছে এই প্রভাবটা, কিন্তু এটাকে আমি খারাপ এটা বলতেছি না। আমরা যদি একসাথে কাজ করি ইন ট্যান্ডেম, তাহলে এই প্রভাবটাই বেটার রেজাল্ট দিতে পারে। এই প্রভাবটা রাকিব ভাই, আমি একটু রাকিব ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি, আসলেই যে ফেস ভ্যালুর ব্যাপারটা আসলেই কতটুকু ইম্পর্টেন্ট আমি আসলে জানি না, এটা কি আসলেই খুব ইম্পর্টেন্ট? না, একটা সোজা ব্যাপার আছে, যদি আমার পরিচিত আর্টিস্ট থাকে আমার অবশ্যই স্পন্সর বা বিজ্ঞাপন নিতে সুবিধা হয়। কিন্তু এখন যেটা দাঁড়াইছে যে মানে যদি একটা মিক্স আপ থাকে, যেন সবসময় আমি ওই নির্দিষ্ট শিল্পীকেই রাখবো বা তা না, যদি ইয়ং শিল্পী এবং নির্দিষ্ট সিনিয়র শিল্পী রাখা যায় সেটা ওয়ার্কআউট করে। মানে আপনি যেটা বলতেছেন এটা তো হচ্ছে, এটা তো পারসেপশন, এটা আপনার পারসেপশন বা এজেন্সি পারসেপশন। আমরা যেরকম জানি আসলে আমাদের দেশে তো ডেটার কোনো মানে না, ভরসা নাই। কেউ কাছে নাই। হ্যাঁ। আসলে কি দর্শকের কাছে এটা ইম্পর্টেন্ট? দর্শক কি নতুন মুখ দেখতে চায় না আসো আদৌ? দেখতে এই জন্য বললাম যে ইয়ংদের তো আমরা দেখলাম যে আমরা এবার ইয়ংদের নিয়ে যে কাজ করছি একেবারে সিনারি ছিলই না। আমার 11টা যে নাটকগুলো আমি প্রচার করেছি প্রতিটা ইয়ং যারা উঠে আসতেছে এবং দর্শক খুব ভালোভাবে নিয়েছে। দেখা গেছে এগুলি বেশিরভাগ দর্শকের জরিপে দেখা গেছে ওরাই বেশি আগে ছিল, এবার তাই দেখলাম। বাহ, হ্যাঁ, তাই মানে একটা হচ্ছে যে ওই কি তো বলে কোটায় কিছু সুযোগ পাওয়া আর সত্যিকার অর্থে সুযোগ দেওয়া, দুইটার পার্থক্যটা না, আমরা তারা ঠিকমতো উঠে আসছে, করতে যেমন পারছি একসময়- কিনা সেইটা আমরা একটা একসময়- বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশে নিচে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। গোলাম রব্বানী, আপনার কাছে ওই সামগ্রিক বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে দর্শকের যে প্রতিক্রিয়া সেটিকে কিভাবে দেখছেন? আমি দর্শকের প্রতিক্রিয়াকে আমি রেসপেক্ট করি আর কি, কারণ দিন শেষে তারিক ভাই কিংবা রাকিব ভাই ওই দর্শকের জন্যই বানায়। তারিক ভাইয়ের হ্যাপিনেসটা থাকবে, তার নাটকটা দেখে দর্শক যখন তাকে উইশ করবে কিংবা তার অভিব্যক্তি জানাবে, ভালো লাগা মন্দ লাগা, ওইটাই হয়তো প্রাপ্তি। মানে এই 1 ঘন্টার একটা ঈদের নাটক বানায় উনি খুব বেশি আর্থিকভাবে যে লাভবান হন তা না, বরং আরো ক্ষতিগ্রস্ত হন আর কি। মানে তারেক ভাইদের মতো নির্মাতাদের আমি ওনাকে অনেকদিন যাবতই চিনি, ওনারা লস দিয়েই নাটকটা বানান, বিকজ উনি সবচেয়ে ভালো এফোর্টটা দিতে চান, কোনো কম্প্রোমাইজ করতে চান না ওনার কাজের জায়গায়। সেক্ষেত্রে নিজের পকেটের টাকা হইলেও সেটা দিয়ে তিনি করেন আর কি। তো করেন একটা কারণেই তার দর্শকের জন্য। তো আমরা যদি দর্শককে রেসপেক্ট না করি কিংবা আমরা যে ভোক্তা শ্রেণী যদিও বলি এই শব্দটা যদি ইউজ করি, তাদেরকে সার্ভে না করি, তাদেরকে না বুঝি, আমি জানি না আমাদের বাংলাদেশে কয়টা চ্যানেল এই যে ঈদের এত এত অনুষ্ঠানের আগে 6 মাস আগে থেকে যে প্ল্যানিংটা হয়, 6 মাস আগে সার্ভেটা হয় কিনা, বাজার জরিপটা হয় কিনা, কিংবা দেশের পরিস্থিতি কি, এখন মানুষের মেন্টালিটি কি, কিংবা এখনকার অর্থনৈতিক অবস্থা কি, এই পরিস্থিতিতে কি টাইপের গল্প মানুষ পছন্দ করতে পারে কিংবা আনন্দিত হইতে পারে, কিংবা এখন ইজিলি মানুষ রিসিভ করতে পারে, কিংবা আমরা কিভাবে এই বিজ্ঞাপনের মাত্রা কমিয়ে কিংবা বিজ্ঞাপনের রেট বাড়িয়ে এই জিনিসটাকে আরো ইজি করা যায়, এই সার্ভেগুলো আমার মনে হয় না আর কি। আমি জানি না, হয়তো এটা ভালো রাকিব ভাই বলতে পারবেন। আমারও মনে হয় যে নিশ্চয়ই নিরন্তর প্রচেষ্টা আছে যে এই বিষয়গুলোর জবাব আমার খুঁজে চ্যানেল কথা পাওয়া। বলতে পারি, আমার চ্যানেলে আমাদের একটা R&D মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে। এটা অনেক চ্যানেলে হয়তো আমরা জানি না, আমি কয়েকটা চ্যানেলে কাজ করছি না এইভাবে, কিন্তু ওনারা আমাদের একটা দেন, মানে তারা যখন ওই টিআরপি বা দর্শক জন্য আমাদের
ভার্সিটি কিছু পিপলস কাছে আমরা মাঝে মাঝে জরিপ করি আচ্ছা। প্রাথমিকভাবে, সেখান থেকে আমরা কিছু ফলাফল এনে দেখছি যে আসলে তারা এটা ভালো বলতেছেন, এটা খারাপ বলতেছেন, সেটা পুরো আমরা একটা মূল্যায়নে চলে যাই। হয়তো এটা একটা নাটক ধারাবাহিক চলতেছে, ভালো হচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, হয়তো তো এই জিনিসগুলোই আসলে সব চ্যানেলে থাকলে আমার মনে হয় যে ভালো, যে আসলে আগে থেকে যদি একটা তাদের একটা সিগন্যাল থাকে যে না আমরা এই করতে পারি, এই ভালো, তবে হতে হবে। কারণ কি চ্যানেলের কাছে হিউজ প্রস্তাব কিন্তু আসে, সেটা ইভেন্টের হোক, সেটা ইয়ের হোক, কিন্তু দিন গেলে সে বাছাই করতে হয় যে কোনটা আমি নিচ্ছি, কোনটা নিচ্ছি না, আমার চ্যানেল দর্শক কোনটা নিতে পারে, কোনটা নিতে পারে। এগুলি অবশ্যই R&D সহায়তা লাগবে। অবশ্যই যদি গবেষণা থাকে তাহলে ভালো। তার আমরা দেখি যে রাকিব ভাই বলছিলেন যে এই ধরনের উৎসবে, সেটা ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, সেখানে আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয় অনেক বেশি দর্শকের কাছে যাওয়া। সেই সুযোগটাকে আমরা কিভাবে আরেকটু, মানে এই 10 দিনের ঈদ 7 দিনের ঈদই শুধু না, আমরা জানি যে আমাদের দেশে বাংলাদেশি চ্যানেল দেখার যেই স্ট্যাটিস্টিক্স, সেটা খুব সুখকর না আমাদের কাছে। এটা অবশ্যই বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের কাঁধে, সবার কাঁধে নিতে হবে। সেই ক্ষেত্রে এইটা আমাদেরকে কতটুকু বলা যায় যে এক ধরনের অনুপ্রেরণা দেওয়া, বা এই যে এই স্ট্যান্ডার্ডটা কিভাবে আমরা সাস্টেইন করতে পারি যাতে ঈদের মতোই অন্য সময়েও মানুষ টিভি দেখতে পারে। মানে প্রত্যেকটা ঈদ কিন্তু, যেমন এইবার ঈদে আমি যা বানিয়েছি আর কি, আমি একটু পজিটিভ রেসপন্স পাইছি। সো এটা আমাকে ইন্সপায়ার করছে, আমি নেক্সট ঈদের জন্য হয়তো আরও একটা বা দুটা বানাবো। কিন্তু খুবই ভালো লাগতো। দেখেন, আমার কাছে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, আমি একটা যদি ফিল্ম বানাই, আমার মাথার পেছনে কিন্তু এই টাকা তুলে আনার প্রেশার থাকে। সো আমি ফিল্মে গল্পটা যেভাবে বলি, আমি ফরম্যাট হিসাবে এই দুইটার অনেক ফারাক আছে, ওগুলো বাদ দিয়েই বলতেছি যে ফিল্মে আমি যেভাবে গল্পটা বলবো, টেলিভিশনে এক ধরনের ফ্রি একটা ব্যাপার আছে। কিন্তু আমি জানি আমার দর্শক অলমোস্ট ফ্রিতে আমার গল্পটা দেখবে। এটা যেমন আমার জন্য রেস্ট্রিক্টিং, অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু আমাকে কিছু ফ্রিডমও দেয়, আমাকে কিন্তু কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগও দেয়। ফলে টেলিভিশন আমার কাছে আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা মিডিয়াম। যেমন আমি এখন টেলিভিশনে লম্বা সময় ধরে গল্প বলার কথা ভাবতেছি, কিন্তু যেটা করতে হবে আমাদের একটা এবং একটাই গুরুত্বপূর্ণ জিনিস, এই বাজেটে করলে জিনিসটা হবে না, কেউই ঠিকঠাক এফোর্টটা দিতে পারবে না। একজন পারফর্মার রাত 2টায় অন্য সেট থেকে এসে এখানে ভোর 6টায় আবার এসে হাজির হবেন। একজন ডিরেক্টরও মানে জানেন আজকে শুটিংয়ের পর পরশু ওনাকে বা কালকে আরেকটা শুটিংয়ে যেতে হবে। এইভাবে আসলে গ্রিপিং স্টোরি বলা সম্ভব না। দর্শকও ক্লান্ত, আমরা পারফর্মার, আমরা নির্মাতারাও যদি ক্লান্ত থাকি স্ক্রিনের সামনে, দর্শক আমাদেরকে নিবে না। আমার মনে হয় ইকোনমিটা আরেকবার ভাবা দরকার আমাদের সবার, যে কিভাবে আমরা ঠিক জায়গায় ঠিক টাকাটা ঠিক জায়গা থেকে আনতে পারবো, ঠিক জায়গায় দিতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট। আর টাকা যদি আসে, টাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনগুলোর একটা। আপনি দেখবেন স্টোরিটা চলে আসবে, ওই পারফর্মারও আসবে, ওই আমাদের দেশে নির্মাতার অভাব নেই, অনেক এটা ভালো অবশ্য ঠিক, নির্মাতা। কারণ যদি আমরা পুরো মিডিয়ার বাজেটটা দেখি, সেটা কিন্তু একদম কম না, কিন্তু সেটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা, নাকি আমরা আসলে ওই যে অল্প টাকায় বেশি জিনিস বানানোর চেষ্টা করতেছি, বেশি টাকায় কম জিনিস বানানোর চাইতে, এই এবং জিনিসগুলো আমার মনে হয় মানে এটার ফলে মানের এগেনস্টে ইফিসিয়েন্সি আসলে খুবই কম, কেউই ঠিকঠাক লাভবান হচ্ছে না, কারণ কোনো কিছু ইফেক্টিভ হচ্ছে না তো ঠিকঠাক। ফলে শেষ পর্যন্ত রাকিব ভাই, ভ্যালু ফর মানি যেই কথাটা অনেক প্রচারিত হয় যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে, আমরা এই ভ্যালু ফর মানিটা দিতে পারতেছি কিনা নাটক বা যে কোনো অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে? রাকিব ভাই, আমার কাছে 30 সেকেন্ড সময় আছে। আচ্ছা, ভ্যালুফর মানে আসলে আমরা অবশ্যই দিতে চাই। সেটা যদি নির্মাতার কাছ থেকে প্রস্তাব আসে, অবশ্যই একটা চ্যানেল বিবেচনা করে যে না, ওর চিন্তার ডিফার, আমরা সেটাকে অবশ্যই লালন করতে চাই, তো সেটা দেওয়া যায় তা না। মানে বাজেট আসলে চ্যানেল যে সবসময় বাজেট নিয়ে খুব কম দিতে চায় তা কিন্তু না। হয়তো সেটা হয়তো এক্সপেক্টেড হয়তো হইতে পারে 4-5 লাখ, কিন্তু আমরা হয়তো 4-এর মধ্যে একটা, এই যে ব্যাপারগুলো আছে আসলে স্ক্রিপ্ট এবং গল্প বোঝার পর কিন্তু ওইটা আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। নাইলে আপনি নাইলে তো কিছু নাটক হয়তো হারায় গেছে, দেখতেন না যে আমরা যদি সিলেকশনে যাই, দেখা গেছে কিছু নাটক
ইন দ্য এন্ডে থেকে যায়, মানুষও বলে যে না এই কিছু ডিফারেন্ট নাটক আমরা দেখছি। আর হয়তো ঈদে মাত্র শেষ হয়েছে, হয়তো আপনাদের চোখে এখনই কিছু পড়ে না, কিন্তু আপনার যদি 6 মাস পরে আলোচনা যান দেখবেন কিছু নাটক কথা শুনতেছেন যেগুলো হয়তো লং রান বাংলাদেশের জন্য থেকে যেতে পারে, যেটা আমরা আগেও অনেক সময় নাটকে বলি। সেটা তো বটেই। ঈদে এবং আমি খুব আশাবাদী আসলে যে, এবং আরেকটা কথা হলো যে আসলে আমরা ওই যদি অবশ্যই আমরা নির্মাতাদের নাটক টাকা বেশি দিতে পারি, কিন্তু আসলে আমাদের ওই যেটা বললাম যে আমরা আসলে অসম প্রতিযোগিতার মধ্যে আছে, আমাদের চ্যানেল বাইরের দেশে দেখা যায় না। এই প্রতিযোগিতার মধ্য থেকেই আসলে ভালো জিনিস তৈরি করার জন্য উপায় আমাদের সবাইকে খুঁজে বের করতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।